আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে নুসরাত সুজানা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সফরসূচি অনুযায়ী তিনি ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদে অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন ৪ জন রাজনৈতিক নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জুলাই হত্যাযজ্ঞ ও নৃশংসতার দায় শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটা রাজনৈতিক অপরাধ। এমন কথা উল্লেখ করে আওয়ামী লীগ দলের বিরুদ্ধেও বিচারের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য ও জেরা শেষে একথা বলেন তিনি। এ সময় ন্যায় বিচার প্রত্যাশা করে আসামিদের কঠোর শাস্তির দাবিও করেন নাহিদ। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনাল আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন সিয়াম আহমেদ আয়ান নামে রংপুরের এক আহত জুলাই যোদ্ধা। সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ১৪ দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে, এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল অবৈধ সম্পদের তথ্য সম্বলিত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়াতে অবৈধ সম্পত্তির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার ভোররাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে আরামিট গ্রুপের মালিকানাধীন এই নথি উদ্ধার করা হয়। দুদক জানায়, স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুলিশ ও অন্যান্য সাক্ষীর উপস্থিতিতে অভিযান চালানো হয়। ১৬ সেপ্টেম্বর কালুরঘাটের আরামিট গ্রুপের প্রতিষ্ঠান থেকে নথিগুলো সরিয়ে নিজ বাড়ি নিয়ে যান ইউসিবিএল এর চেয়ারম্যান রুখমিলা জামানের ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার। ১৮ সেপ্টেম্বর দুদকের অভিযানের আগে বস্তাগুলো পাশের ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন। গত বৃহস্পতিবারে ৫২ কোটি টাকা ঘুষ খাওয়ানোর জন্য একটা মামলা রুজু হয়েছে। এই মামলাগুলো তদন্তের জন্য আমরা চিটাগাং এসেছি। আপনারা জানেন, গতকাল আমরা ২ জন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি। বিজ্ঞ আদালত তাদেরকে ৫ দিনের রিমান্ড দিয়েছে। আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম। তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাৎ, বিদেশে সম্পদ অর্জন, এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব, যে রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস, তার বাড়িতে আছে বলে জানতে পারি। সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই, কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি। সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলো। বিগত বছর বই ছাপাতে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে তাদেরকে এবার দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে
একথা বলেন তিনি। বৈঠকে পাঠ্যপুস্তক মুদ্রণের ক্রয় প্রস্তাব অনুমোদনের কথা থাকলে দেয়া হয়নি। উপদেষ্টা জানান, ঠিকাদার প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই বাছাইয়ের জন্য সময় দেওয়া হয়েছে, চলতি মাসে চূড়ান্ত হবে। উপদেষ্টা বলেন, এবার জানুয়ারিতে পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা। সভায় টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। অনেকগুলো নাম আছে, আজকে ওটা নিয়ে আমরা ওদিকে তাকাই নাই। আমরা হচ্ছে এটা লিস্ট আবার যাচাই বাছাই করে আমাদেরকে বলেন আগে কারা কতটা পেয়েছে, এবং বিশেষ করে আগে কয়টা পেয়েছে যাদের ব্যাপারে কিছুটা অনিয়মের আমরা মাঝে মাঝে সংবাদ পাই, টেক্সট বই ইসে করে নাই, আর একজন একটা অর্ডার নিয়ে বাকিগুলোটা নিয়ে নিয়েছে, সেগুলি কিছু কিছু অভিযোগ আছে, সেই প্রতিষ্ঠানগুলো আইডেন্টিফাই করতে বলছে। ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তার জন্য 24 সেপ্টেম্বর থেকে মোতায়েন হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 90,000 স্বেচ্ছাসেবক পূজায় নিয়োজিত থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এতভাবে কথা বলতে পারেন না, এই জন্য অনেক কথা বলেন। 24 তারিখ থেকে তো আমাদের ডিপ্লয়মেন্ট, এবং আমরা এই যে এবার ওই আমাদের বোন ওই তো 3-4 বোনও আছে, ওই মহিলাদের কিন্তু মহিলা শিশু মন্ত্রণালয় থেকে এবার কিন্তু দেওয়া হচ্ছে 80,000। নির্বাচন যে সময় আসে আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যে সময় নির্বাচন উপর, সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে, বাট আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটোখাটো ঘটনাগুলি না ঘটে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বেলা 12টায় ডাকা সিন্ডিকেট সভাটির সময় পিছিয়ে বেলা 3টায় করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলা আন্দোলনে উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের উপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে একদিন পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে সকাল থেকেই একাডেমিক কার্যক্রম সহ ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকা সিন্ডিকেট সভার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানান, এবং পোষ্য কোটা ইস্যুতে আন্দোলনের রাকসু নির্বাচনের খবরও আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজনা, মূলত রাকসু নির্বাচন হবে কি হবে না, এই প্রশ্নটি এখন বিশ্ববিদ্যালয়ের পুরো যে এলাকাটি রয়েছে সেখানে ঘুরপাক খাচ্ছে। এবং যে আপনি জানেন যে আজ থেকে কিন্তু শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। এর ফলে এই সংশয়টি মূলত আসলে তৈরি হয়েছে, কারণ তারা আগামী 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে। গতকালকে শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিত ঘটনায় যে সকল শিক্ষার্থী জড়িত রয়েছেন তারা দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দাবি জানিয়েছেন, এবং এই দাবিটি যদি তাদের আসলে পূরণ না করা হয় তাহলে তারা অনির্দিষ্টকালের যেই কর্মবিরতি সেটিতে তারা যাবেন। আর আপনি জানেন যে আগামী 25 সেপ্টেম্বর রাকসু যেহেতু নির্বাচন, এই নির্বাচনে যদি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু এই নির্বাচন হওয়াটা এক ধরনের কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবং সার্বিক বিষয় নিয়ে এবং উদ্বুদ্ধ পরিস্থিতি সবকিছু বিবেচনা করে উপাচার্য সালেহ হাসান নকিব তিনি কিন্তু গতকাল রাত্রেই একটি জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করেছে, যেটি বিকেল 3টের দিকে আসলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং আমরা কর্মকর্তা এবং কর্মচারীদের যারা রয়েছেন তারা কিন্তু এই শহীদ যে বুদ্ধিজীবী নিয়েছিলেন এবং তারা বিক্ষোভও করেছেন, এবং তারা কিন্তু এখন যেহেতু দুপুরের সময়, এই কারণে তারা যে খাবারের যে বিরতি সেটিতে তারা গিয়েছেন, এবং 3টার দিকে তারা এই সিন্ডিকেটের যেখানে অনুষ্ঠিত হবে সভাটি তার বাইরে কিন্তু তারা অবস্থান নেবেন। অন্যদিকে আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পোষ্য কোটা যেটি স্থগিত করা হয়েছে সেই প্রজ্ঞাপনটি যদি আজকে সিন্ডিকেট সভায় সেটি যদি বাতিল না করা হয় তাহলে তাদের যে চলমান আন্দোলন সেটি তারা অব্যাহত রাখবেন এবং কঠোরতম আন্দোলনে কিন্তু তারা যাবেন। এবং তারা বলছেন রাকসু নির্বাচন যদি এই ইস্যুকে কেন্দ্র করে বানচাল করে দেওয়ার কোনো ষড়যন্ত্র হয় তাহলে সেটি তারা প্রতিহত করবেন। এবং জি, আপনাকে ধন্যবাদ।
প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রচার চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এখন পর্যন্ত ১১টি প্যানেলের ঘোষণা এসেছে। চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২৯ জন। এছাড়া হল সংসদে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও ৫০২ জন। ভিপি, জিএস ও এজিএস পদের প্রত্যেকটিতেই ২০-এর অধিক প্রার্থী রয়েছে। আজ মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। আগামী বৃহস্পতিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। আগামী ১২ই অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট ৭৮.৭% মানুষ। সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এমন বিশ্বাস করে ৭৭.৫% মানুষ। ইনোভেশন কনসাল্টিংয়ের নির্বাচন পালস নিয়ে জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। তবে দেশের ৫৬% জনগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, এই জরিপে ও সরকারের প্রকৃত অবস্থান উঠে এসেছে। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন, ব্রেন ও ভয়েস ফর রিফর্ম জনগণের নির্বাচন পালস সমীক্ষা নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের ওপর দেশের ৭৮.৭% মানুষ সন্তুষ্ট। সরকার নিরপেক্ষ ভোট করতে পারবে এমন বিশ্বাস ৭৭.৫% মানুষের। একই সঙ্গে ৫৬% মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ৬ মাসে চাঁদাবাজি বেড়েছে বলে মনে করে ৫৬% মানুষ। 69.9% মনে করছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কিন্তু মাইনরিটিজ, রিলিজিয়াস মাইনরিটিজ ইন পার্টিকুলার, ওনাদের মধ্যে এই ধারণাটা একটু কম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি। বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। অনুষ্ঠানে পিআর পদ্ধতি ও নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে কথা বলেন আলোচকরা। বাংলাদেশের উন্নয়ন এবং স্থানীয় রাজনীতির সাথে ল মেকারের যে যোগাযোগ, সেটি কিন্তু আপনি যখন লোকাল আপনি যখন লোয়ার হাউসে পিআর করবেন, সেই যোগাযোগ কিন্তু নষ্ট হবে। যে আপার হাউসে যদি সেইভাবে আপনি হিসাব করেন, তাইলে আপনি বিরোধী দল প্রেজেন্স অনেক বেশি হবে, তাতে সরকারকে একটা জবাবদিহির মধ্যে রাখতে পারবে। আতিকা রহমান, RTV, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে ১০০ খাট সহায়তা দিয়ে ফলাও করে প্রচারণা চালাবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বালুমহালের সঙ্গে বিএনপি জড়িত থাকলে জামায়াতও রয়েছে এবং তা গণমাধ্যমে আসছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, সিলেটের পাথর লুটের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। নারী ঘটিত ঘটনার ব্যাপারেও তাদের নাম রয়েছে। এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন দোকানে ডাকসুর ভিপির জরিমানা আদায় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ। দেবীপক্ষের শুরু। চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনের মাধ্যমেই শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। ভোর থেকে রাজধানী ঢাকেশ্বরী, রমনা মন্দির সহ সারা দেশে উদযাপিত হয়েছে মহালয়ার আনুষ্ঠানিকতা। অশুভ শক্তিকে বধ করে দেশ ও জাতির কল্যাণে দেবী দুর্গা আলো ছড়াবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। বিস্তারিত দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে। অমাবস্যার অন্ধকার দূর হয়ে দেবীপক্ষের আলোকময় সূচনা হলো। তাই তো ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর দেশের সকল পূজা মণ্ডপ। ভোরে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন এবং নিত্যাঞ্জলির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হয়। দেবীকে বরণ করে নেন ভক্তরা। দেশ ও জাতির কল্যাণে চলে বিশেষ পূজাও। মহালয়ার মাধ্যমে আমাদের মা দুর্গা মর্তে চলে এসেছে আমাদের মাঝে। তো মহালয়া প্রতিটা হিন্দুদের কাছে এক অন্যরকম অনুভূতি। দুর্গা পূজার মধ্য দিয়ে পশু শক্তির নিধন হয় এবং শান্তির শক্তি অধিষ্ঠিত হয়। সকল অশুভ শক্তি দূর হোক, বিরাজিত হোক শুভ শক্তির, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা,
বাংলাদেশের মঙ্গল হোক, সর্বোপরি সকলের মঙ্গল হোক। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, মা দুর্গা যেন আমাদের আশীর্বাদ দেন। ঢাকা ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে বরণ করে নেন ভক্তরা। মার আজকে আমরা সবাই সেই আগমনীতে সবাই বসবো, সবাই আনন্দ করব। এবার দেবী মা দুর্গার আসার বাহন হবে গজ এবং বিদায় হবে দোলায়। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। রাজধানীর উত্তরা 17 নম্বর সেক্টর কাশবনের ভেতরে বিথি আক্তার ওরফে বিলকিস নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে 40 জনকে এবং রাজধানীর বিভিন্ন স্থানে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। গত 18 সেপ্টেম্বর রাজধানীর উত্তরা 17 নম্বর সেক্টরে কাশবনের ভিতর থেকে বিথি আক্তার ওরফে বিলকিস নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত সহ অপরাধী ধরতে কাজ শুরু করে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে খুন হয়েছে ওই নারী। হত্যাকাণ্ডে বিথি আক্তারের স্বামী বাবুল মিয়ার সম্পৃক্ততার কথা জানায় পুলিশ। তার সাথে যে আমার তিক্ততার কারণেই তার যে পারিবারিক কলহ, এ কারণেই সে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও মাদক বিক্রির সাথে জড়িত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকে 8টি ককটেল, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় পুলিশ। মাদক হচ্ছে সবসময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি, একবার নির্মূল করা কিন্তু সম্ভব না। মাদক ব্যবসা বলেন, মাদক যারা সেবী, এদেরকে কিন্তু আমরা বিভিন্ন অভিযানের দ্বারা বিভিন্নভাবে কিন্তু আমরা তাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখি। সম্প্রতি মোহাম্মদপুর থানা থেকে 3 জন পুলিশ সদস্য কি কারণে প্রত্যাহার করা হয়েছে এমন প্রশ্নে পুলিশ জানায়, প্রশাসনিক কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একই সাথে এ ধরনের বিষয় নিয়ে ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এটা নিতান্তই প্রশাসনিক কারণে, এটা নিয়ে অন্য কোনো অপতথ্য ছড়ানোর বা ভুল ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও কার্যক্রম পরিচালনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। তাদেরকে অর্থ সহায়তাকারী, আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 2 দিন বিরতির পর আবারও আন্দোলনে নেমেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টা থেকে জেলা উপজেলা নির্বাচন অফিসের সামনে 4 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন কমিটির নেতারা। এর আগে টানা 3 দিন অবস্থান কর্মসূচি শেষে গত বৃহস্পতিবার 3য় দফা কর্মসূচির ঘোষণা দেন সম্মিলিত কমিটির কো-চেয়ারম্যান MA সালাম। এদিকে বাগেরহাটের 4টি আসন কেন বহাল রাখা হবে না, এ বিষয়ে একটি রুল জারি করেছে উচ্চ আদালত। বাগেরহাটবাসীর প্রাণের দাবি, এটি মেনে নেওয়া না হয় তাহলে দুর্গাপূজার পরে আরও কঠিন কর্মসূচি আসবে। আমাদেরকে আমাদের এই 4টি আসন ফেরত দেবেন এবং তাহলেই আমরা ঘরে ফিরে যাব। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নাগরিক সমাবেশ করেছে সাতক্ষীরাবাসী। দুপুরে সংসদ ভবনের সামনে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদের সঞ্চালনায় জেলার প্রায় 4 শতাধিক সচেতন নাগরিক এ সমাবেশে অংশগ্রহণ করে। বিগত বছরগুলোতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সাতক্ষীরা জেলা বারবার বৈষম্যের শিকার হয়েছে। এ অব্যাহত উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায়ে দ্রুত উন্নয়নের দাবি জানান বক্তারা। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।